ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাদের জন্য যারা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বা বিপিডি সম্পর্কে জানেন কিন্তু এর লক্ষণগুলো জানেন না। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট শাশ্বতজামান রাজু। প্রথমে এটি রিকোয়েস্ট করে নেব, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার একটি পার্সোনালিটি ডিসঅর্ডার একটি লক্ষণ বা একটি হলো একটি সাবটাইপ, যেখানে প্রায় 10 থেকে 12টি সিমটম থাকে। আমরা যখন অ্যাসেসমেন্ট করি কোনো একজন পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা প্রথমেই কিন্তু একটা বা দুটো লক্ষণ দেখে আমরা বলতে পারি না তাদের ভিতরে কী ধরনের ডিসঅর্ডার রয়েছে, সেটা কি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার কিনা। সেক্ষেত্রে অবশ্যই আমাদের তার অতীতের যে হিস্ট্রিটা আমাদের নিতে হয়, যেটাকে আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টর বলি। এরপর বর্তমানে তার কী কী প্রবলেম হচ্ছে, যেগুলোকে আমরা ট্রিগারিং ফ্যাক্টর বলি। তারপর মেইনটেনিং ফ্যাক্টর, কোন কোন বিষয়গুলো তার এই সমস্যাগুলোকে চলমান থাকতে বাধ্য করছে, সেগুলো আমরা অ্যাসেসমেন্ট করি। পরবর্তীতে দেখি যে তার ভিতরে প্রোটেক্টিভ ফ্যাক্টর কী রয়েছে, মানে যখন তার ভিতরে এই ডিসঅর্ডারগুলো হয় বা তার ভিতরে যদি অ্যাংজাইটি গ্রো করে, সেক্ষেত্রে কোন ওয়েতে সে এখান থেকে নিজেকে ভালো রাখে। সো অনেক কিছু বিষয় থাকে যার বেসিসে আমরা কিন্তু বলতে পারি কারোর ভিতরে বর্ডারলাইন পার্সোনালিটি বা বিপিডি আছে কি নেই। সুতরাং একটি কোনো সিমটম দেখে কখনোই বলা সম্ভব নয়। তাহলে চলুন আমরা এই যে সিমটমগুলো সেগুলো সম্পর্কে জানি। প্রথমেই যে বিষয়টি আমরা বলি ডিস্টর্ট সেলফ ইমেজ, অর্থাৎ যার ভিতরে বিপিডি থাকে তার নিজের সম্পর্কে সঠিক কোনো ধারণা থাকে না, সে নেগেটিভভাবে নিজেকে দেখে। হয়তোবা তার ইমেজটাকে সে যে রকম হয়তোবা সে অনেক কিছু করে ফেলেছে, কিন্তু তার চিন্তাভাবনার ভিতরে কোনো গতানুগতিক কোনো একটা যে সামঞ্জস্য সেটা থাকে না। তার চিন্তাভাবনা থেকে অনেক ক্ষেত্রে যে অবান্তর, হ্যাঁ, অযৌক্তিক চিন্তাভাবনা কিন্তু তার নিজের সম্পর্কে থাকে। এবার যেটা থাকে সে মুড সুইং, সে দেখা যায় যে এই ভালো আছে আবার এই খারাপ। এখন এই খারাপ বলতে আমরা বলি যে এখানে তার ভিতর হয়তো বা ম্যানিক ফেজে থাকে। আমরা জানি ম্যানিক ফেজে সে হয়তো বা অনেক কিছু করে ফেলবে, অনেক কেনাকাটা করে, বাচ্চাদের সাথে মিশে, বড়দের সাথে মিশে, নিজে খুব সেলফ কনফিডেন্ট থাকার চেষ্টা করে এবং অন্যদেরকে শো করে সে খুব ভালো আছে, এরকম থাকে। আবার অনেক সময় থাকে ডিপ্রেসড মুডে থাকে। সেটা কি হয়তো বা কারোর সাথে মেশে না, কথা বলে না, খাওয়া দাওয়া করে না, আগে যাদের সাথে মিশতো তারাও আস্তে আস্তে দূরে সরে গিয়েছে তার এই আচরণের কারণে। সো এই যে একটা হলো যে ম্যানিক ফেজে থাকে, আবার একটা অনেক সময় কিন্তু ডিপ্রেসড মোডে থাকে, এবং এর মাঝামাঝি যখন থাকে তারা কিন্তু একটা সময় ভালো ফিল করে যে হ্যাঁ আই এম ওকে। এরপর যেটি হয় সেটি হলো যে আনস্টেবল রিলেশনশিপ, অর্থাৎ তারা কোনো একটা রিলেশনশিপে স্টেবল থাকতে পারে না। হয়তো বা একটা সম্পর্ক 2 মাস 3 মাস থাকলো বা এক সপ্তাহ থাকলো, আবার একটা সম্পর্কে চলে যায়, আবার একটা সম্পর্কে চলে যায়। এটাও তাদের ভিতরে একটা সময় অ্যাংজাইটি গ্রো করে যে আমি কি কারোর সাথে মিশতে পারবো না, আমি কি আমার সাথে কি কারো কোনো দিন কোনো সম্পর্ক হবে না। এটাও কিন্তু তাদের একটা যে মুড চেঞ্জ হওয়ার ওয়ে। তারপর আমরা যেটা বলি ফিয়ার অফ অ্যাবডনমেন্ট, মানে কি তার সে মনে করে কি যে সবাই তাকে ছেড়ে চলে যাবে, অথবা তার প্রিয় যে ব্যক্তিটি অর্থাৎ তার কাছাকাছি যে থাকে সে তাকে ছেড়ে যাবে, হয়তোবা সে একাই থাকতে হবে, তার এই পৃথিবীতে কেউ নেই। এই যে চিন্তাটি সেটি কিন্তু তার ভিতরে অ্যাংজাইটি গ্রো করে। এই জন্য বলা হয় যে পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের ভিতরে থাকে তাদের ভিতরে অ্যাংজাইটি থাকে। এরপর আসেন যে আমরা বলি ইম্পালসিভ, অর্থাৎ কোনো একটা কিছু করতে হবে তখনই করতে হবে, আর সময় নেই, এখনই করতে হবে, না করলে তার ভিতরে বিভিন্ন রকম রাগ অভিমান ক্ষোভ বৃদ্ধি পেতে থাকে। এবং হয়তোবা দেখা যায় যে এটি তার আশেপাশে যেই থাকে বা সবচেয়ে কাছের যে ব্যক্তিগুলো থাকে তারা কিন্তু এর দ্বারা অনেক ক্ষেত্রে টর্চার্ড ফিল করে তারা, এবং তখন তাদের সাথে যে সম্পর্কটা সেই সম্পর্কটা ভালো থাকে না। অনেকের ভিতরে যা এই যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে তাদের ভিতরে যে সেলফ ইনজুরির যে ব্যাপারগুলো, হয়তো বা তারা কাটাছেঁড়া করে, অনেক সময় ধারালো অস্ত্র নিয়ে সবসময় তাদের সাথে থাকে, এবং নিজেকে সেফ রাখার একটা চিন্তাও কিন্তু তাদের ভিতরে থাকে। তবে বেশিরভাগ দেখা যায় যে তারা সেলফ হার্ম যে বিহেভিয়ারগুলো তারা করে। অনেক ক্ষেত্রে তারা রিস্কি বিহেভিয়ার করে। সেটি কি হয়তোবা এমন হয়েছে, সে হয়তোবা কেরোসিন দেখলে হয়তোবা কেরোসিন খাওয়া শুরু করে দিল, বা হচ্ছে যে সে যদি ড্রাইভিং করে সেক্ষেত্রে সে দ্রুত একটু ইনডিসক্রিমিনেট ওয়েতে কিন্তু সে এই ড্রাইভিংটা করতে পারে। অনেকে একটু ভয় দেখিয়ে, একটু মজা করে, অট্টু হাসি দিয়ে তারা কিন্তু এরকম করতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যাদের ভিতরে বিপিডি থাকে তাদের কিন্তু ফিলিং অফ এমটিনেস থাকে, অর্থাৎ সে নিঃসঙ্গ, সে একা, এই পৃথিবীতে তার কেউই নেই, এই যে অনুভূতিটা তাদের ভিতরে কিন্তু থাকতে পারে। এরপর আমরা যেটা বলি সুইসাইডাল থ্রেটস, অর্থাৎ তারা বিভিন্ন বিষয় বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের থ্রেট দিয়ে থাকে। সেটি কি আমি এখনই মৃত্যুবরণ করব, আমার এই পৃথিবীতে আমি কিন্তু থাকবো না,
আমি চলে যাচ্ছি। এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু থ্রেট দেয়। কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে তাদের ভিতরে এম্পটিনেস থাকে। মনে করে যে তার এই পৃথিবীতে সবাই আস্তে, আস্তে ছেড়ে যাচ্ছে। তো তখন হলেও তারা চায় যে অন্যরা তাকে ভালোবাসুক, আরেকটু বুকে টেনে নিক বা আরেকটু আ আ তাকে যে কেয়ারটি সেটি করুক। অনেক সময় আমরা বলি স্ট্রোক হাঙ্গার, অর্থাৎ সে স্ট্রোক চায় তাদের কাছ থেকে। স্প্লিটিং হয় তাদের ভিতরে কিন্তু অনেক ক্ষেত্রে। এরপর যেটা আমরা বলি যে সাসপিসিয়াসনেস, অর্থাৎ অনেক কিছুতে সে হলো যে বিভিন্ন রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকে, সন্দেহ করে, হয়তোবা প্রিয় পার্টনারকে সন্দেহ করলো, অথবা তার পরিবারের কাউকে সন্দেহ করলো, মনে করলো যে তাকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে, তাকে ভালোবাসে না। এই ধরনের যে চিন্তাভাবনা তাদের ভিতরে কিন্তু অনেক ক্ষেত্রে থাকে। এছাড়াও তাদের ভিতরে যেটি থাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাঙ্গার, অর্থাৎ তারা যে আমরা কি বলি যে রাগ কোনো দোষের না, বা রাগ হয়তো এটা কোনো রোগ না, এবং এর কিন্তু চিকিৎসা না বলে আমরা বলি এটাকে ম্যানেজ করা, এটা ব্যবস্থাপনা করা। তো সেক্ষেত্রে তাদের যে রাগগুলো সেগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট থাকে, সঠিক কোনো রিসার্চ করে বা আমরা যে বলতে পারবো না যে হ্যাঁ না ঠিক আছে এটা রাগের কারণ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলা যাবে না, কারণ তারা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাঙ্গার শো করে। এবং তাদের ভিতরে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো অনেক ক্ষেত্রে তারা হলো মেন্টাল থেরাপিস্ট আমরা বলি, অর্থাৎ সে অনেক কিছু জানে। আপনি যদি সাইকোলজিক্যাল চিকিৎসার কথা বলেন সেক্ষেত্রেও সে খুব বেশি ট্যালেন্টেড, এই বিষয়ে তার অনেক দক্ষতা আছে। এবং আপনি কি শেখাবেন বা আপনি কি বলবেন, আমি কি কম জানি, এই ধরনের যে কথাগুলো তার ভিতরে থাকে। তবে আরেকটি বিষয় যেটি হলো তারা সবসময় চিন্তা করে, তারা সেটা হলো সেলফ কন্ট্রোল, সবসময় চায় যে আমাকে কন্ট্রোল করব। কিন্তু আসলে এটি তার যে নিজের যে সত্তা সেটি না, আমরা যে বলি যে রিয়াল সেলফ আইডিয়াল সেলফ, সে হতে চায় যে আসলে সব কিছু যে কন্ট্রোল করবে, কিন্তু সে আসলে পেরে ওঠে না। তো তার যে চিকিৎসাটি সেটি যদি নিতে পারে, অর্থাৎ কোনো একজন সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্টের কাছে যেতে পারে, অবশ্যই এখান থেকে সে ম্যানেজ করতে পারবে। তবে আমি বলবো বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যারা রয়েছে তারা শুধুমাত্র কাউন্সেলিং না, আপনারা যদি ডিবিটি বলা হয়, ডায়ালেক্টিভ বিহেভিয়ার থেরাপি, ওখানে আবার 5টার মতো আলাদা আলাদা ভাগ আছে। যারা ডিপিটি স্পেশালিস্ট বা যারা থেরাপি দিয়ে থাকেন তারা জানেন। আমার ক্ষেত্রে আমি এই 5টা বিষয় অবশ্যই গুরুত্ব দিই। 5টার ক্ষেত্রে দেখা যায় প্রায় 25টা সেশন দরকার হয় শুধু বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে। ভয়ের কোনো কারণ নাই। অনেকে বিভিন্ন রকমের এই বিপিডিকে উপস্থাপন করে, অনেকে ভয় পেয়ে যায়, হ্যাঁ, আমাদের কাছে যখন আসে। তারপর আমরা বলি যে আপনি প্রথম দিকে 6টা বা 8টা সেশন নেন, যদি ভালো লাগে, যদি মনে করেন ইউ আর ইমপ্রুভিং, দেন ইউ ক্যান গো ফরওয়ার্ড। সো এটা কিন্তু আসলেই ফরওয়ার্ড তারা করতে পারে, পরবর্তীতে তারা গ্রাজুয়ালি ভালো ফিল করে। তো সবার জন্য শুভকামনা থাকবে, ভালো থাকবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার সাথে থাকবেন, এবং আমার সাথে থাকা মানে হচ্ছে আমার চ্যানেলের সাথে থাকা। সবাইকে সালাম আলাইকুম।